ভরা বর্ষাকাল, চারিদিকে বৃষ্টির পানিতে থই থই। তার উপর আবার খুলে দেওয়া হয় বাঁধ। সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন করে গ্রামে ঢুকে পড়ে পানি। পাশাপাশি রয়েছে অতিবৃষ্টি। কয়েক ঘন্টার মধ্যেই পানির নিচে তলিয়ে যায় গোটা একটা রাজ্য। আটকা পড়ে শত শত মানুষ। ঘরে খাবার নেই, পানীয় জল নেই, ঔষধ নেই, নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। সরকারি উদ্ধারকর্মীদের পৌঁছাতেও অনেক দেরি। এটা কোনো রূপকথা না, যা বাস্তবেই ঘটেছিল 2018 সালে ভারতের কেরালা রাজ্যে, যা কাঁদিয়েছিল গোটা বিশ্বকে। আসুন সিনেমার চোখে দেখে আসি শেষ পর্যন্ত মানুষ কিভাবে এই অন্তিম সংকটকে মোকাবেলা করেছিল। 21শে জুলাই 2018, বর্ষাকালের স্বাভাবিক একটা দিন। অনুপ তার বন্ধু অ্যালেক্সকে নিয়ে থানায় গিয়েছিল, কারণ সে দুবাই যেতে চায়। কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য তার পাসপোর্ট ইস্যু হচ্ছে না। এদিকে পুলিশ অফিসারও তাকে কোনো সাহায্য করতে পারবে না, কারণ অনুপ আর্মি থেকে পালিয়ে আসা একজন সৈনিক। সে ভুয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে পালিয়ে এসেছিল, তাই ভেরিফিকেশনে সে আটকে গিয়েছে। এই জন্য অনুপ তার মায়ের কনস্টেবল বান্ধবীর মাধ্যমে অফিসারের কাছে রেফার করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। উল্টো অফিসার তাকে থ্রেট দিয়ে বেরিয়ে যায়। এরকম অন্যায় আবদার নিয়ে সে যেন আর থানায় না আসে। থানায় থেকে ফিরে অনুপ ভাসি নামের এক মুদি দোকানদারের কাছে আসে। ভাসি অন্ধ বৃদ্ধ একজন মানুষ, তাই রোজ সকালে অনুপ বিনা পারিশ্রমিকে ভাসিকে দোকানের বিক্রি বাট্টার সাহায্য করে। ভাসি অনুপকে বলে তার ভিসার ব্যাপারে রমেশের সাথে একবার কথা বলতে। রমেশ তাদের গ্রামেরই ছেলে, সে এখন আবুধাবিতে চাকরি করে। অনুপ রমেশকে ভিসার ব্যাপারে সাহায্য চেয়ে একটা ভয়েস মেসেজ পাঠায়। রমেশ মেসেজটা শুনছিল। এই সময় তার শ্বশুরের ফোন আসে। রমেশের শ্বশুর চাইছিল না ওনার মেয়ে অনু আর রমেশের সাথে সংসার করুক, তাই তিনি রমেশকে দ্রুত দেশে এসে ডিভোর্স পেপারে সাইন করার ওয়ার্নিং দিয়ে ফোনটা কেটে দেন। যদিও রমেশ বা অনু কেউই দুজনের থেকে আলাদা হতে চাইছিল না। যাই হোক, এদিকে ট্রিপ শেষ করে ট্রাক নিয়ে গ্রামে ফিরছিল সেতুপতি নামের একটি লোক। স্বভাবে সে একটু অভদ্র টাইপের, কারো সাথে ভদ্রভাবে আচরণ করাও জানে না। পথে রাস্তার মাঝখানে একটা গাড়ি দাঁড় করানো দেখে সে বিরক্ত হয়ে যায়, আর গাড়ির পাশ কাটিয়ে আসার সময় গাড়ির লুকিং গ্লাসটাও ভেঙে দিয়ে আসে। এই গাড়িটা সাংবাদিকদের ছিল। সাংবাদিকেরা সেতুপতির গ্রামেই রিপোর্ট কালেকশন করতে এসেছিল, কারণ এই গ্রামে প্রচণ্ড বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, আর এর পেছনে আসল দায়ী ইন্ডাস্ট্রিয়ালরা। গাড়ির ড্যামেজ করার জন্য রিপোর্টারদের সাথে সেতুপতির এক দফা কথা কাটাকাটি হয়ে যায়। তবুও সে কাউকে গুরুত্ব না দিয়ে ট্রাক নিয়ে গ্রামে ঢুকে পড়ে। গ্রামের নদীর ধারে সেতুপতির মেয়ে বন্ধুদের সাথে খেলা করছিল। দূর থেকে বাবার ট্রাক দেখা মাত্রই সে দৌড়ে বাড়ি গিয়ে পড়তে বসে যায়। তবুও বাড়ি ফেরা মাত্রই সেতুপতি মেয়েকে বকাঝকা শুরু করে। সেতুপতির মা তাকে থামানোর চেষ্টা করে বলে, মা মরা মেয়েটার সাথে তো অন্তত একটু ভালো ব্যবহার করতে পারিস, ও কি দোষ করেছে। মায়ের কথায় সেতুপতি চুপ করে যায়। একদিকে গ্রামের মানুষ সমস্যায় জর্জরিত, অন্যদিকে নিক্সন নামের এক উচ্চাকাঙ্ক্ষী ছেলে কোচিতে গিয়ে শুটিং করছিল। যদিও তাদের পারিবারিক ব্যবসা হলো তারা জেলে, কিন্তু সে নিজেকে জেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা পায়। তার ইচ্ছে মডেল হওয়া, তাই আপাতত এক্সট্রা আর্টিস্ট হিসেবে কাজ করছে। নিক্সনের এই কাজে তার প্রেমিকা তাকে সব সময় সাপোর্ট দেয়। শুটিং শেষ করে ফেরার পথে দুজনে প্ল্যান করে শীঘ্রই নিক্সন প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। এরই মধ্যে সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা নামে। ইনফরমেশন সেন্টার থেকে কাজ শেষ করে সাজিল বাড়ি ফিরছিল, কিন্তু তখনই তার কাছে বসের ফোন আসে এবং নিখোঁজ জেলেদের ব্যাপারে খোঁজ নিতে বলা হয়। আসলে 3 দিন আগে কয়েকজন জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে আটকে পড়েছে। তাদেরকে উদ্ধারের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে প্রশাসন এগিয়ে না এলেও তাদের বাঁচাতে দুজন স্থানীয় জেলে ঠিকই এই দুর্যোগের মাঝে সমুদ্রে তাদেরকে উদ্ধার করতে চলে যায়। এই দুজনের একজন হলো নিক্সনের বড় ভাই উইনস্টন, অপরজন তাদের বাবা। লাইফের রিস্ক নিয়ে উত্তাল সমুদ্রের সাথে পাল্লা দিয়ে তারা আটকে পড়া জেলেদের উদ্ধার করে নিয়ে আসে। অথচ কোনো রকমের ক্রেডিট না নিয়েই তারা খুশি মনে বাড়িতে চলে যায়, যেন এটা তাদের রোজকার স্বাভাবিক ঘটনা। বাড়ি ফিরে উইনস্টন আর তার বাবা দেখে নিক্সন খেতে বসেছে। খাওয়া শেষে নিক্সন বাবাকে বলে তার বিয়ের প্রস্তাব নিয়ে যাবার জন্য। বাবাও আনন্দের সাথে রাজি হয়ে যায়। পরের দিন নিক্সন পুরো পরিবারের সাথে প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু মেয়ের বাবা তাদের তাচ্ছিল্য করে বলে, আপনারা তো জেলে, মাছ ধরার ব্যবসার বাইরে কখনো বের হতে পারবেন না। তাছাড়া আপনারা সমুদ্রের ধারে বাস করেন, দুর্যোগ দেখলেই শরণার্থী ক্যাম্পে দৌড় দেন। আমার মেয়েকে আপনাদের বাড়িতে বিয়ে দিলে
তাকেও নিশ্চয়ই বছরের ৩-৪ মাস ক্যাম্পে হাজার মানুষের মাঝে বাস করা লাগবে। যাকে এত আদর যত্ন দিয়ে আলিশান বাড়িতে মানুষ করলাম, তাকে ওরকম জায়গায় কিভাবে পাঠাই? এই সমস্ত কথা বলে তিনি নিক্সনের পরিবারকে অপমান করে বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দেন। নিক্সন পরিবার নিয়ে উদাস মনে বেরিয়ে আসে। বাড়ি ফিরে তারা নিজেদের কাছেই খুব ছোট হয়ে পড়েছিল, মন খারাপ করে বসেছিল। তখন উইনস্টনের বউ বলে ওঠে তার বাবা তাকে কখনো সিনেমা দেখতেও যেতে দেয়নি, অথচ এই বাড়িতে বিয়ে হয়ে এসে সে এতটাই স্বাধীনতা পেয়েছে যে বাপের বাড়ির কথা ভুলেই গিয়েছে। এখানে তারা গরিব জেলে হতে পারে, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব আছে। তাদের একজন বিপদে পড়লে 100 জন এগিয়ে আসবে, কিন্তু ওইসব সস্তা বড় লোকেরা কখনো কারো সাহায্য পাবে না। তাই ওদের কথায় নিজেরা কষ্ট পাওয়ার প্রশ্নই আসে না। উইনস্টনের বইয়ের কথায় সবাই আবার নিজেদের আত্মসম্মান ফিরে পায়। পরের দিন থেকে সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। নিক্সনের বাবা আর উইনস্টন আরেকটা নতুন ফিশিং বোট কেনে। এদিকে অনুপের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যায়। গ্রামের স্কুলে আসা নতুন টিচার মঞ্জুর সাথে তার প্রেম জমে ওঠে। সবাই বেশ স্বাভাবিক জীবনই কাটাচ্ছিল, কিন্তু এরই মধ্যে তারা যে এক অপ্রতিদ্বন্দ্বী শত্রুর কবলে পড়ে গেছে সেটা তারা টেরই পায়নি। সেদিন ছিল 9 আগস্ট 2018। এমনিতে বর্ষাকাল, টানা বৃষ্টিপাতের ফলে কেরালা অভিমুখে পানির লেভেল দ্রুত বেড়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে জেলা প্রশাসন কেরালার ইদুক্কি বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে ওঠে যে অথরিটি দীর্ঘ 26 বছর পর এই বাঁধ খুলে দিতে বাধ্য হয়। যদিও কেরালার অধিবাসীরা তখনও এর ইফেক্ট বুঝতে পারেনি, কারণ সবার জীবন তখন স্বাভাবিকভাবেই চলছিল। এর মধ্যে অনুপ আর স্কুল ম্যাডামের বিয়ের ডেট ফিক্সড হয়ে যায়। অনুপ সবাইকে বিয়ের কার্ড বিলি করতে লেগে পড়ে। রমেশের মা অনুর সাথে ফোনে কথা বলার সময় পা পিছলে পড়ে যায়। অনু দ্রুত এসে ওনাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। তার মধ্যে আবার কেরালার বাইরে এক লোকাল পলিটিশিয়ান সেতুপতিকে হায়ার করে। তাকে অনেকগুলো টাকা আর কয়েক বক্স বম দিয়ে সেগুলো কেরালায় নিয়ে যেতে বলে। এগুলো দিয়ে একটা ফ্যাক্টরি উড়িয়ে দেওয়া হবে। টাকার জন্য সেতুপতিও রাজি হয়ে যায়। আরেকদিকে আবার পোল্যান্ডের এক ব্লগার ফরেনার দম্পতি প্যাট্রিক এবং সুশান এয়ারপোর্টে এসে হাজির হয়। তারা কেরালায় গিয়ে ব্লগ করতে চায়। তাদেরকে গিয়ে রিসিভ করে জেকব কোশি নামের একজন লোকাল গাইড। কোশি যখন ফরেনার ব্লগারদের জন্য অপেক্ষা করছিল তখন তার বউ ফোন দিয়ে জানায় তাদের ঘর বন্যার পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু সে বউয়ের কথাকে গুরুত্বই দেয় না, যেন এটাও একদম স্বাভাবিক একটা ব্যাপার। সে ফোন কেটে দিয়ে ফরেনারদের নিয়ে কেরালার পথে বেরিয়ে পড়ে। কেরালা জুড়েও তখন অনেকটা উৎসবের মতো পরিবেশ বিরাজ করছে। ভরা বর্ষা মৌসুমে ভরে ওঠা সমুদ্র, নদী, বিলে সবাই আনন্দে মেতে ওঠে। কেউ মাছ ধরছে, কেউ বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছে। উইনস্টন আর তার বাবা নিজেদের বোট প্রস্তুত করতে ব্যস্ত হয়ে আছে। কাজের ফাঁকে একবার বাবা নিক্সনকে সাহায্যের জন্য ডাক দেয়, কিন্তু নিক্সন সেই ডাক কানেও নেয় না। অন্যদিকে কোশি ফরেনারদের নিয়ে যেদিকে যাচ্ছিল সেদিকেই পানিতে রাস্তা বন্ধ পাচ্ছিল। সেও পড়ে যায় এক মহা মুসিবতে। এভাবে 2-1 দিন কেটে যায়। মানুষের চোখের পলকে পানির লেয়ার ক্রমশ বাড়তে শুরু করে। সবাই পরিস্থিতিকে যতটা স্বাভাবিকভাবে নিয়েছিল, পরিস্থিতি তার চেয়েও অস্বাভাবিক হয়ে ওঠে। স্কুলগুলো ছুটি দিয়ে দেওয়া হয়। কেরালার ছোট বড় মিলিয়ে প্রায় 79টি বাঁধের সবগুলোই ভরাট হয়ে যায়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গেস্ট হাউসে জরুরি বৈঠক ডাকতে বাধ্য হয়। তারা সিদ্ধান্ত নেয় এখনই জনগণকে তারা আগত বিপদ সম্পর্কে জানাবে না, এতে তাদের মধ্যে প্যানিক তৈরি হবে। তাই তারা নীরবে ব্যাপারটা সমাধান করার প্ল্যান করে। কিন্তু দুর্যোগ কি আর কারো প্ল্যানের ওপরে নির্ভর করে বসে থাকে? এরই মধ্যে সাগরে নিম্নচাপ শুরু হয়। সেই সাথে শুরু হয় ঝড় এবং জলোচ্ছ্বাস। মানুষের মধ্যে চলতে থাকে নানান জল্পনা কল্পনা। বেশিরভাগই নিরাপদ আশ্রয়স্থলে গিয়ে ওঠে। আবার অনেককে বোঝানোর পরেও গোড়ামি করে নিজের বাড়িতেই বসে থাকে। আবার এরই মধ্যে মায়ের পা পিছলে পড়ে গিয়ে আহত হওয়ার সংবাদ পেয়ে রমেশও দেশে ফিরে আসে। এয়ারপোর্টে নেমে ট্রেনে উঠে সেও বেরিয়ে পড়ে কেরালার কোচির উদ্দেশ্যে। রমেশ অনুকে ফোন দিয়ে মায়ের খোঁজ খবর নেয়। অনুর কথা বলতে একটু বিব্রত বোধ হচ্ছিল, তাই সে ফোনটা কেটে দেয়। একটু পরে ট্রেনে রমেশের সামনের সিটে আশোক নামের একজন এসে বসে। দুজনে কাছাকাছি জায়গায় যাবে, তাই তারা গল্পে মেতে ওঠে। এদিকে ইনফরমেশন সেন্টারের স্টাফেরা কেরালার সব জায়গায় নিউজ কভার করতে পারছিল না। তাছাড়া সবার কাছে সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সাহায্যের জন্য পোস্ট দেয়। আর এক পোস্টেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই দুর্যোগের মাঝেও কয়েক শত ছেলে মেয়ে এসে হাজির হয়ে যায়।
যাদেরকে অকর্মক, টিকটকার, গেঞ্জি জেনারেশন বলে খোঁটা দেওয়া হয়, শেষমেশ তারাই হাজির হয় ত্রাণকর্তা হিসেবে। তারা সবাই খাবার, ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস প্যাকিং করতে সাহায্যে লেগে পড়ে। বিশ্ববাসী এক নতুন জেনারেশনকে দেখতে পায় যারা হার মানতে জানে না। যাই হোক, এদিকে কোশি ফরেনারদের এ পথ সে পথ ঘুরিয়ে অবশেষে অনুপদের গ্রামে এসে ওঠে। অনুপ ফরেনারদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে জায়গা দেয়। যেহেতু অনুপদের বাড়িটা তুলনামূলক উঁচুতে ছিল, তাই সেটা থাকার জন্য সেফও ছিল। এরপরে অনুপ ভেলা নিয়ে বের হয়। তখন এক প্রতিবেশী গর্ভবতী মহিলা এবং তার বাচ্চা সাহায্যের জন্য অনুপকে ডাক দেয়। অনুপ ভেলা নিয়ে তাদেরকে রিলিফ ক্যাম্পে পৌঁছে দেয়। অন্যদিকে বন্যার কারণে রেললাইন ডুবে যাওয়ায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে রমেশকেও মাঝপথেই নেমে যেতে হয়। রমেশের সাথে অশোকও ছিল। দুজনে লিফট নেওয়ার জন্য অনেকবার হাত নাড়ালেও কোনো গাড়ি তাদের হেল্প করে না। এরই মধ্যে সন্ধ্যা নেমে যায়। অশোক একটা ট্রাকের সামনে হুট করে দাঁড়িয়ে পড়ে। এই ট্রাকে সেতুপথী বোমা বোঝাই করে নিয়ে যাচ্ছিল। তার ব্যবহার আচরণ কেমন তা তো অলরেডি আপনারা জেনেছেনই। সে অশোকের সাথে খারাপ ব্যবহার শুরু করে, কিন্তু অশোক আর রমেশ বারবার রিকোয়েস্ট করে, তাই সে তাদেরকে লিফট দিতে রাজি হয়ে যায়। এদিকে ঘটে যায় আরেকটা দুর্ঘটনা। কেরালার বেশ কয়েকটি বাঁধ পানির চাপ সহ্য করতে না পেরে ভেঙে যায়। ফলে যেসব অঞ্চল উঁচুতে অবস্থিত, নর্মালি বন্যার পানি পৌঁছায় না, সেসব অঞ্চলও বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। এমনকি কোথাও কোথাও দোতলার ওপরেও পানির লেয়ার চলে যায়। মানুষের মাঝে হাহাকার পড়ে যায়। বৃদ্ধ, বাচ্চা, মহিলা সবাই পানিতে আটকা পড়ে। ঘরে খাবার নেই, পানি নেই, নবজাতকের দুধ পর্যন্ত নেই। মানুষ যেন সাক্ষাৎ নরকের দেখা পেয়ে গিয়েছে। পরিস্থিতি বিবেচনায় মুখ্যমন্ত্রী আবারও জরুরি মিটিংয়ে বসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাদের কাছে রেস্কিউ মিশন চালানোর মতো যথেষ্ট নৌকা, লাইফ জ্যাকেট বা লোকবল কিছুই ছিল না। আর্মি এবং নেভিদের আসতে যথেষ্ট সময় লাগবে, তাই তারা ইনস্ট্যান্ট এয়ারলিফটিং সার্ভিস চালু করে দেয়। কিন্তু এইভাবে কি এতগুলো মানুষকে উদ্ধার করা সম্ভব হবে? এই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সাগরের ধারে বাস করা সেই সব মূর্খ জেলে মানুষেরা। তারা হাজির হয় মানবতার ফেরিওয়ালা হিসেবে। উইনস্টন আর তার বাবা চার্চের ফাদারের কাছে যায় এবং জানায় তাদেরকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া লাগবে। ফাদার চার্চের ঘণ্টা বাজিয়ে গ্রামের সবাইকে ডাকে। সবাই আসার পরে উইনস্টন আর তার বাবা জানায় উজানের লোকদেরকে তাদেরই রেস্কিউ করে আনতে হবে। তারা বাবা ছেলে নিজেদের বোট নিয়ে তাদের রেস্কিউ করতে যাচ্ছে, কিন্তু দুই একটা বোট যথেষ্ট না, তাদের আরও সাহায্যের প্রয়োজন। এটা শুনে গ্রামের সব জেলেরা তাদের বোট নিয়ে রেস্কিউ অভিযানে যেতে প্রস্তুত হয়ে যায়। ডিস্ট্রিক্ট কালেক্টর এসে তাদের এই মহানুভবতা দেখে অবাক হয়ে যায়। বোটগুলো কেরালার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য সে ট্রাকের ব্যবস্থা করে দেয়। জেলেরা ট্রাকে করে বোট নিয়ে চলে যায় বিভিন্ন জায়গায়। তাদের সাথে অবশেষে নিক্সনও এসে যোগ দেয়। নিক্সনের ফ্যামিলি উজানে গিয়ে যখন রেস্কিউ করছিল, তখন আরেকটা বোটে নিক্সনের প্রেমিকার ফ্যামিলি রেস্কিউ হয়ে রিলিফ ক্যাম্পের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় প্রেমিকার বাবা হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। নিক্সনের বাবা আর ভাইয়ের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। প্রকৃতি আসলে সবাইকেই নিজেদের শুধরে নেওয়ার এবং নিজেকে প্রমাণ করার অন্তত একটা সুযোগ দেয়, আর এই জন্যই হয়তো দুনিয়া আজও টিকে আছে। যাই হোক, এদিকে আসার পথে অশোক তার গন্তব্যে নেমে যায়। রমেশের ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই সে সেতুপতির ফোন থেকে অনুর কাছে ফোন করে এবং মায়ের খোঁজ নিয়ে নিজের অবস্থানের কথাও জানায়। এরপরে একটা হোটেল দেখে সেতুপতি খাওয়ার জন্য নামে। হোটেলের সামনে বৃষ্টি থেকে বাঁচতে অভুক্ত অনেক মানুষ বসে আছে। তাদের পেরিয়ে ভেতরে ঢুকে সে খেতে বসে। তখনই টিভিতে নিউজে এক বৃদ্ধ মায়ের কান্না দেখে তার আর গলা দিয়ে খাবার নামে না। সে খাবার রেখেই বেরিয়ে যায়, আর সবার আগে ট্রাক থেকে বোমের বাক্সগুলো পানিতে ফেলে দেয়, যাতে পানিতে বোমগুলো নষ্ট হয়ে যায়। অবশেষে এই করুণ পরিস্থিতি সেতুপতির মতো নির্দয় মানুষের মনকেও গলিয়ে দেয়। অন্যদিকে অনুপ যে প্রেগনেন্ট মহিলাকে রেস্কিউ করেছিল, তার ডেলিভারি পেইন ওঠে। তাকে হাসপাতালে নেওয়া জরুরি হয়ে যায়, কিন্তু এত পানি পেরিয়ে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব ছিল। এরই মধ্যে সেখানে একটা রেস্কিউ হেলিকপ্টার চলে আসে। সবাই আশার আলো দেখতে পেলেও হেলিকপ্টার থেকে উদ্ধারকর্মীরা নিচে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই তারা ফিরে যাচ্ছিল। তখন অনুপ কয়েকটা টর্চ লাইট সংগ্রহ করে একটা গাছে উঠে টর্চ মেরে সিগন্যাল দেয়। এতে হেলিকপ্টারটা আবারও ফিরে আসে, কিন্তু সেখানে ল্যান্ড করার মতো অবস্থা ছিল না। তাই হেলিকপ্টার থেকে উদ্ধারকর্মী হ্যান্ড মাইকে জানায় তারা এখানে ল্যান্ড করতে পারবে না, তাই তারা রেস্কিউ অভিযান বন্ধ করে দিচ্ছে। এটা শুনে অনুপ যোগাযোগের সিগন্যাল দিয়ে
তাদের দৃষ্টি আকর্ষণ করে। তখন তারা একটা ওয়াকিটকি অনুপের কাছে পাঠিয়ে দেয়। অনুপ জানায় সে ইন্ডিয়ান আর্মিতে ছিল, তাই রেস্কিউ করানোর টেকনিক তার জানা আছে। অনুপের কথা শুনে তারা রেস্কিউ স্ট্রপ নামিয়ে দেয়। অনুপ সেটাতে প্রেগনেন্ট মহিলাকে ভালো করে আটকে উপরে তুলে দেয়। তারপরে মহিলার মেয়েটাকেও হেলিকপ্টারে তুলে দিয়ে আসে। অনুপের এই দায়িত্বশীলতা দেখে উদ্ধারকর্মীরা অনুপকে সেলুট জানায়। গ্রামের উপস্থিত বাকি সবাইও এই দুর্যোগের মাঝেও এক ফালি হাসার সুযোগ পায়। যাই হোক, প্রায় সকলের রেস্কিউ হয়ে গেলেও ভার্গিসের পরিবারটা তখনও নিজেদের ঘরে আটকে ছিল। ভার্গিস সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছিল না। এই সময় হঠাৎ একটা গাছ উঠোনে উপড়ে পড়ে যায়। ভার্গিস স্ত্রীকে একটা দা আনতে বলে। তারপর সে দা দিয়ে গাছের ডালগুলো কেটে পথটা পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু এই সময় ভার্গিসের প্রতিবন্ধী ছেলেটা বিছানা থেকে পড়ে যায়। তারা দা রেখে দ্রুত ছেলের কাছে ছুটে যায়। ছেলেটার নাম অ্যাবিন। সে এমনিতেই প্রতিবন্ধী, তার উপরে আবার অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে বসে আছে। অ্যাবিনকে তারা যতক্ষণে সামলাচ্ছিল ততক্ষণে জলের তোড়ে গাছটা বাড়ির দরজায় এসে বাঁধে এবং দরজাটা আটকে যায়। তারা আর সামনের দরজা দিয়ে বাইরে বের হতে পারে না, তাই পেছনের দরজাটা খোলে। কিন্তু দরজা খুলতেই হু হু করে ঘরে পানি ঢুকতে শুরু করে। নিরুপায় ভার্গিস বাধ্য হয়ে হেক্সোব্লেড দিয়ে গ্রিল কাটার চেষ্টা করে, কিন্তু সে গ্রিল কাটতে গিয়ে নিজের হাতই কেটে ফেলে। তখন আর কী বা করার থাকে। তারা ঘরের ভেতর থেকে সাহায্যের জন্য চিল্লাতে থাকে, কিন্তু কারো কানেই তাদের চিৎকার পৌঁছায় না। এদিকে সেতুপথী রমেশকে তার গন্তব্যে নামিয়ে দিয়ে এসে টার্মিনালে রেস্ট নিচ্ছিল। তখন তার নম্বরে রমেশের মায়ের ফোন আসে। যেহেতু লাস্ট টাইম রমেশ সেতুপতির মোবাইল থেকেই অনুর কাছে ফোন করেছিল, সেতুপতি রমেশের মাকে জানায় রমেশকে সে জায়গা মতো নামিয়ে দিয়েছে, সে দ্রুতই ওনার কাছে পৌঁছে যাবে। রমেশের মায়ের সাথে কথা বলার পরে সেতুপতির নিজের মায়ের কথা খুব মনে পড়ে, তাই সে মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো? সেতুপতির মাও উত্তরে বলে, খেয়েছি বাবা, তুই খেয়েছিস? সেতুপতি কান্না ধরা কণ্ঠে হ্যাঁ বলে দেয়। এরপরে সে মেয়ের সাথেও কথা বলে। সে মেয়েকে জিজ্ঞেস করে তার কিছু লাগবে কিনা। মেয়ে জানায় তার কিছুই লাগবে না, শুধু বাবা যেন ভালোভাবে ফিরে আসে। বাবার সাথে কথা বলতে পেরেই বাচ্চা মেয়েটির আনন্দ আকাশসম হয়ে যায়। যার বাবা আছে তার তো দুনিয়াই আছে, তার আবার চাওয়ার কী বা থাকতে পারে। যাই হোক, এদিকে নিক্সন বোটভর্তি লোককে রেস্কিউ করে রিলিফ ক্যাম্পে নিয়ে আসে। তাকে দেখে তার বাবার গর্বে বুকটা ভরে যায়। তিনি মুগ্ধ হয়ে ছেলেকে দেখতে থাকেন। এরই মধ্যে আবার খবর পাওয়া যায় মীরা নামের একটি মেয়ে নাকি এখনও বাড়িতেই আছে। তার সামনে সিভিল সার্ভিসের পরীক্ষা, তার সার্টিফিকেটগুলো বাড়িতেই আছে, তাই সে নাকি সার্টিফিকেট নিয়ে ফিরে আসবে বলেও এখনও ফেরেনি। এই জন্য মেয়েটাকে উদ্ধার করতে নিক্সন অ্যালেক্সকে নিয়ে বেরিয়ে পড়ে। মীরার বাড়ির কাছে গিয়ে তারা দেখে মীরা বাড়ির সামনে বসে কাঁদছে। তার কান্না দেখে নিক্সন বলে সে সার্টিফিকেট উদ্ধার করে তবেই ফিরবে। মীরাকে বোটে বসিয়ে রেখে নিক্সন মীরার বাড়ির ভেতরে ঢোকে। সার্টিফিকেটগুলো আলমারিতে রাখা ছিল। আলমারি খুলে একটা ফাইল বের করতেই একটা বিষধর গোখরো ফনা তুলে ওঠে। গোখরাটা আলমারিতেই লুকিয়েছিল। সাপ দেখে পিছু হটতেই নিক্সনের পা একটা ভাঙা কাচের উপরে পড়ে পা কেটে যায়। তবুও সে একটা ব্রিফকেসের ওপরে সাপটাকে কোনো রকমে সামলে বাইরে পাঠিয়ে দেয়। তারপরে নিজেও সার্টিফিকেটগুলো নিয়ে বেরিয়ে আসে। সার্টিফিকেটগুলো পেয়ে মীরা দেহে প্রাণ ফিরে আসার মতো খুশি হয়। এদিকে রিলিফ ক্যাম্প থেকে কিছু এক্সট্রা খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনুপ কলেজ ক্যাম্পে যায়। সে যখন প্রেগনেন্ট মহিলাকে রেস্কিউ করছিল তখন কে একজন ভিডিও করে সেটা অনলাইনে আপলোড করে দেয়। এই ক্যাম্পের সবাই সে ভিডিওটাই দেখছিল। আজ অনুপকে সবাই হিরোর নজরে দেখছিল। অনুপ সোজা মঞ্জুর কাছে যায়। মঞ্জুও তাকে নিয়ে গর্ববোধ করে। তারপরে একটা তোয়ালে দিয়ে তার মাথা মুছিয়ে দেয়। অনুপ এই সময় অ্যাবিনের কথা জিজ্ঞেস করে যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু মঞ্জু জানায় অ্যাবিনরা এখানে আসেনি। এটা শুনে অনুপ চিন্তিত হয়ে পড়ে। সে ভার্গিসের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে নিক্সন ততক্ষণে মীরাকে উদ্ধার করে স্কুল ক্যাম্পে ফিরে আসে, কিন্তু স্কুল ক্যাম্পের ছাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে। তাই নিক্সনের বাবা সবাইকে স্কুল ক্যাম্প ছেড়ে কলেজ ক্যাম্পে যাওয়ার নির্দেশ দেয়। নিক্সনকেও মানুষগুলোকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করতে বলে। নিক্সন আর উইনস্টন যখন সবাইকে সেফ প্লেসে সরিয়ে নিচ্ছিল তাদের বাবা তখন ছাদের টাইলস মেরামতের চেষ্টা করছিল। তিনি একটা গ্রিলে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু বিল্ডিংয়ের দেয়াল পানিতে নরম হয়ে গিয়েছিল, তাই পুরো দেয়ালটাই ওনার ওপরে ধসে পড়ে এবং তিনি তৎক্ষণাৎ মারা যান। এই রেস্কিউ অভিযানে লিড দেওয়া মানুষটাকেই সবার আগে মরতে হলো। বাবার মৃত্যুতে দুই ভাই শোকে কাতর হয়েছিল।
কিন্তু হাজার মানুষের হাহাকারের কাছে তাদের এই শোক স্তিমিত হয়ে গিয়েছিল। তারা চিৎকার করে কাঁদতেও পারছিল না, শুধু নীরবে বসেছিল। এই সময় এক লোক এসে আকুতি মিনতি করে জানায় তার ছোট ভাইয়ের ঘর ভূমিধসে তলিয়ে গেছে। ঘরের ভেতরে তার ভাই বউ বাচ্চাদের নিয়ে আটকা পড়ে আছে। তাদেরকে সাহায্য করার জন্য সে রিকোয়েস্ট করে। নিক্সন আর উইনস্টন বাবার লাশ ফেলে রেখে আবারও রেস্কিউ অভিযানে নেমে পড়ে। লোকটা বউ আর 2 বাচ্চা নিয়ে খুব বাজেভাবে মাটির নিচে চাপা পড়েছিল। বাঁচার আশা তারা ছেড়েই দিয়েছিল। এই সময় লোকটার কাছে উইনস্টন ফোন করে এবং বলে তাকে বারবার ফোন দেওয়া হবে, সে যেন ফোন রিসিভ না করে। ফোনের রিংটোন শুনে তাকে ডিটেক্ট করা হবে। ফোন পেয়ে পরিবারটা অবশেষে আশার আলো দেখতে পায়, কিন্তু কয়েকবার ফোন দেওয়ার পরে তার ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়, তাই তাকে আর খুঁজে পাওয়ার উপায় থাকে না। এদিকে ভার্গিসের বাড়ির ভেতরে পানি গলা পর্যন্ত উঠে গিয়েছিল। ভার্গিস আর তার স্ত্রী ছেলেকে ঘাড়ের উপরে নিয়ে দুজনে কোনো রকমে ঘরের চাল ধরে নিজেদের নাক মুখ পানি থেকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তারা মাথা অবধি পানিতে ডুবে যায়। এই সময় অনুপ ভার্গিসের বাড়ির কাছাকাছি এসে তাকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ দেখায়। সে ভাবে ভার্গিস সেফ কোথাও চলে গিয়েছে, তাই সেও ফিরে যাচ্ছিল। এই সময় একটা টিকটিকি অ্যাবিনের বুকের উপরে পড়ে আর সে চিল্লাতে শুরু করে। তার চিৎকারের আওয়াজ অনুপের কানে পৌঁছাতেই সে আবারও দ্রুত ফিরে আসে এবং বাইরে থেকে ভার্গিসকে ডাকতে থাকে। সে গাছের ডালে ভার্গিসের ফেলে রাখা দাটা খুঁজে পায়, সেটা দিয়ে ঘরের টিন কেটে ফেলে এবং সবাইকে বাইরে বের করে আনে। কিন্তু দেখা যায় অ্যাবিনের পালস চলছে না, সে সেন্সলেস হয়ে গেছে। অনুপ ক্রমাগত অ্যাবিনের বুকে প্রেস করলে অবশেষে সে চোখ খোলে। তারপরে অনুপ তাদেরকে নিয়ে রিলিফ ক্যাম্পের দিকে যাচ্ছিল। এই সময় তাদের চোখ পড়ে অন্ধ ভাসির দিকে। কেউ তাকে রেস্কিউ করতে আসবে এই ভেবে ভাসি এতক্ষণ অপেক্ষা করছিল। একটা বিড়াল রান্নাঘরে ঢুকে একটা প্লেট ফেলে দিলে সেটার শব্দে ভাসি ভাবে প্রতিবেশী কেউ তাকে নিতে এসেছে, তাই সে বাইরে বেরিয়ে আসে। কিন্তু অন্ধ হওয়ায় সে তো আর জানতো না তার বাড়ির সামনে কি পরিমাণ পানি জমে আছে। অনুপ আর ভার্গিস চিৎকার করে ভাসিকে থামতে বলে। ভাসি এক পর্যায়ে ডাক শুনতে পেয়ে থেমে যায় ঠিকই, কিন্তু সে পা পিছলে পানিতে পড়ে যায়। অনুপ দ্রুত পানিতে লাফ দিয়ে ভাসিকে ভেলাতে তুলে দেয়, কিন্তু দুর্ভাগ্য সে নিজে আর পানি থেকে উঠে আসতে পারে না। ভাসিকে উপরে তোলার সময়ে অনুপের পা একটা পাথরের খাঁজে আটকে যায়। সে কিছুতেই পাটা ছাড়াতে পারে না, তাই এক পর্যায়ে দম আটকে মরে যায়। অন্যদিকে মাটির নিচে চাপা পড়া পরিবারটা বেঁচে থাকার সব আশা হারিয়ে ফেলেছিল। হঠাৎ সে জানালায় টর্চের আলো দেখতে পায়, অর্থাৎ নিক্সন, উইনস্টন আর লোকটার ভাই তাদের বাড়িটা খুঁজে পেয়েছে। মাটি সরিয়ে জানালা ভেঙে তাদেরকে উদ্ধার করা হয়। এরপরে কেটে যায় বেশ কয়েকদিন। সাজিল ইনফরমেশন সেন্টারে ডিউটি চলাকালীন সময়ে টিভিতে নিজের ঘর ভেসে যেতে দেখেছিল, তাই সে দ্রুত গ্রামে ফিরে হাসপাতালে স্ত্রী সন্তানের খোঁজে আসে। সে ভেবেছিল তারা হয়তো আর বেঁচে নেই। সামনে পড়ে থাকা লাশগুলোর দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই সময় তার মেয়ে বাবা বলে ডাকতে ডাকতে তার দিকে ছুটে আসে। সে হুইল চেয়ারে স্ত্রীকেও দেখতে পায়। শেষ পর্যন্ত তার মুখে নিশ্চয়তার হাসি ফোটে। তারপরে আরও কিছুদিন কেটে যায়। হারানোর দুঃখ ভুলে কেরালার মানুষেরা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। যদিও পুনর্গঠন না হওয়ায় তখনও হাজার হাজার মানুষ রিলিফ ক্যাম্পেই বাস করছিল, কিন্তু তারা দল বেঁধে থাকার মাঝে আনন্দ খুঁজে নিয়েছিল। রমেশ মা আর অনুকে নিয়ে বাড়ি ফিরে আসে। তাদের মান অভিমান মিটে গিয়েছিল। সেই গর্ভবতী মহিলা যাকে অনুপ হেলিকপ্টারে তুলে দিয়েছিল, সে একটা ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে ছাদে পায়চারি করছিল। তার মেয়েটাও সাথেই ছিল। এই সময় মাথার ওপরে হেলিকপ্টার দেখে বাচ্চা মেয়েটা শুকাতে দেওয়া সাদা কাপড় দিয়ে থ্যাংক ইউ লিখে ধন্যবাদ জানায়। সেটা হেলিকপ্টার থেকে পাইলট এবং রেস্কিউ টিমের নজরে পড়ে। তারা নিজেদের নিয়ে গর্ববোধ করে। এদিকে ফরেনাররাও কেরালা ঘুরে নিজেদের ব্লগ শেষ করে অবশেষে সেফলি নিজেদের দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাবার আগে তারা আবেগাপ্লুত হয়ে পড়ে। নিক্সন মডেলিংয়ের পাশাপাশি উইনস্টনের সাথে পারিবারিক বিজনেসের হাল ধরে। এখন সেও ভাইয়ের সাথে জাহাজ নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। এখন নিজেকে জেলে পরিচয় দিতে তার লজ্জা লাগে না। নিক্সনের বাবার যে নৌকাটা অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছিল, সেটাকে স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখা হয়। অন্যদিকে মঞ্জু বাসে করে চলে যাবার সময়ে ভাসির দোকানের দিকে উদাস মনে তাকায়, যেখানে অনুপ কাজ করত। ভাসির দোকানটা আর নেই। ভাসি সেটাকে এখন অনুপের সমাধি বানিয়েছে। ভাসি রোজ অনুপের সমাধির সামনে এসে বসে থাকে। দুটো বাচ্চা অনুপের সমাধিতে ফুল দিয়ে ভাসিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।
এই দুনিয়ায় কিছু মানুষ আয়ুতে বাঁচে অল্প দিন, কিন্তু কর্মে তারা অমর হয়ে থাকে পৃথিবীর সমান আয়ু নিয়ে। অনুপও ঠিক সেরকম। তার এই ত্যাগ কেরালাবাসী জন্ম জন্মান্তর ধরে মনে রাখবে। দর্শক, সম্প্রতি বাংলাদেশের বুকেও অনেক জায়গায় কেরালার মতোই বন্যা দেখা দিয়েছে। মানুষের জীবন হয়ে পড়েছে দুর্বিষহ। আসুন আমরা নিজেদের জায়গা থেকে যে যেভাবে পারি তাদেরকে সাহায্য করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টা বাঁচাতে পারে লক্ষ লক্ষ জীবন। মনে রাখবেন, দুর্যোগ, আপদ কিংবা বিপদে আমরা সবাই হিরো। সৃষ্টিকর্তা সবাইকে এই মর্মান্তিক দুর্যোগ থেকে রক্ষা করুক, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।